হ্যাঁ, আমিও খবরটা দেখেছি যে মাননীয় কলিকাতা হাইকোর্ট যে 36,000 চাকুরি যেগুলো অবৈধভাবে এই চাকরি নিযুক্তি হয়েছে এই কারণে খারিজ করেছিল, সেই চাকরি পুনর্বহাল করার জন্য নির্দেশ দিয়েছে মানবিক কারণ দেখিয়ে। অর্থাৎ যতটুকু এই খবর এখন অব্দি পত্রপত্রে দেখেছি, এতে ওই বৈধ অবৈধ নিয়ে হাইকোর্ট কোনো প্রশ্ন তুলেনি। 36,000 চাকরি অনেকদিন তারা করেছে, এখন চাকরি যদি চলে যায় বা চলে গেছে, এই পরিবারগুলো কি করে চলবে, সেই মানবিক কারণ দেখিয়ে এটা পুনর্বিবেচনা করার জন্য তারা সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন। হ্যাঁ, এই যে রায় আসার পর ত্রিপুরাজ্যের মধ্যেও নানা মহলে এটা আলোচনা হচ্ছে ইতিমধ্যেই। কিন্তু আমি এই জায়গায় একটা কথা বলে রাখছি, পশ্চিম বাংলার এই 36,000 চাকুরি খারিজ হওয়ার পেছনে সেখানে নানা ধরনের অনিয়ম, একেবারে চাকুরির পরীক্ষা না দিয়ে, ইন্টারভিউ বোর্ডে না বসে এবং ঠিকঠাক ভাবে কাগজপত্র জমা না দিয়ে এরকম ভুরি ভুরি চাকুরির সে প্রমাণপত্র পেয়েই এই চাকরি খারিজ করা হয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে চাকরি খারিজ হলেও পশ্চিমবাংলা যে কারণে চাকরি গেছে, ত্রিপুরার 10,333 কারণে না। এখানে বলেছে, কোর্টও এটা স্বীকার করেছে যে এখানে এই চাকরি প্রদানের জন্য যে প্রক্রিয়া, অর্থাৎ ইন্টারভিউ প্রসেস, এখানে কোনো ধরনের অনিয়ম ছিল না, স্বজন পোষণ ছিল না। এটা শুধু একটাই কারণ, কারণটা কি? রিক্রুটমেন্ট রুলস। যে রিক্রুটমেন্ট রুলস 1980 ইংরাজি প্রথম বামফ্রন্ট সরকার থেকে চলে আসছিল, যে রিক্রুটমেন্ট রুলস মোতাবেক এ রাজ্যে হাজার হাজার চাকরি হয়েছে এবং ত্রিপুরাজ্যের এই মুহূর্তেও প্রত্যেকটা দপ্তরে যতজন সরকার কর্মচারী আছেন তারাও এই রিক্রুটমেন্ট রুলস থেকে এসেছেন। কাজেই এটা নিয়ে অতীতে কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু এই ক্ষেত্রেতে এই প্রশ্ন উঠিয়ে এটাকে খারিজ করা হয়েছে। অর্থাৎ এখানে কোনো অনিয়ম না। রিক্রুটমেন্ট রুলসের ক্ষেত্রেতে এটা সাংবিধানিক যে এই নিয়ম, এটা একটু ব্যতিক্রম হয়েছে। এই হলো কোর্টের অবজারভেশন। এখন এই 70,000 চাকরি মানবিক কারণে পুনর্বহালের যে ঘটনা ঘটেছে, আমি সেই প্রেক্ষিতে বলতে চাই যে এখন ত্রিপুরাজ্যের এই কেসটি হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট অব্দি গেছে, নানাভাবে গেছে, সুপ্রিম কোর্ট এই রায় বহাল রেখেছে। তাহলে এই যে মানবিক যে এই কারণ বা মানবিকভাবে এটাকে এই রায়টিকে পুনর্বিবেচনা করবে কে বা কে তুলবে? আমার যে কমন সেন্স, আমার যে সীমিত অভিজ্ঞতায় আমি যেটা বলতে চাই, এটা যারা ভিকটিম 2,323-এর মধ্যে, তারা হয়তো কেউ যদি এই দরখাস্ত করেন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে, এটা শুনবে কিনা আমি জানি না, বা এরকম কোনো সুযোগ আছে কিনা আমার জানা নেই, আমি আইনজ্ঞ নই। কিন্তু অবশ্যই এটা আমি বলবো যে ত্রিপুরাজ্যের সরকার, ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার, এই সরকার, ডক্টর মানিক সাহা যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দপ্তরের ইনচার্জ, তিনি হয়তোবা সুপ্রিম কোর্টেই হোক বা হাইকোর্টে যে নজির কলকাতা হাইকোর্ট দেখিয়েছেন, সে নজির যাতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটাকে মেনে ত্রিপুরার ক্ষেত্রেতেও
পুনর্বিবেচনা করেন, হয়তোবা এই আবেদন করতেই পারেন। যেহেতু প্রশ্ন তুলেছেন, আমি বলবো নিশ্চয়ই ত্রিপুরাজ্যের বহু সহৃদয় মানুষ এবং এই 2333-এর পরিবার, তারা তো এগুলো নিয়ে ভাবছেই, ইতিমধ্যে আপনার চিন্তা নিশ্চয়ই শুরু হয়েছে। আমি তাদের সকলের পক্ষ থেকে আমাদের রাজ্য সরকারকে বলবো যে এই বিষয়টা এইভাবে তারা ভাবতে পারেন কিনা, এই আবেদন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে পৌঁছাতে পারেন কিনা, এটা করা দরকার। একটা চেষ্টা তো হতে পারে, এবং এই চেষ্টায় হয়তোবা সেরকম যদি সুপ্রিম কোর্টের মন গলে, যেহেতু সুপ্রিম কোর্ট অব্দি গেছে, তাহলে 2333 ইতিমধ্যে এদের মধ্যে অনেকেই মারা গেছেন, অন্যরা অত্যন্ত কঠিন অবস্থায় তারা আছেন। এই ক্ষেত্রেতে সত্যিকারের একটা মানবিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা সরকারের তরফ থেকে এটা পুনর্বিবেচনা করতে পারলে ভালো হবে।